ধুর, ভাল লাগছে না ছাই। এই পুকুরের জলে নৌকাটা যাচ্ছেই না তো। তাহলে তো তোর জন্য একটা নদীর ব্যবস্থা করতে হবে রে দেখছি। হ্যাঁ, সেই কোথাকার কোন সুপারম্যান ইনি। একদম কারেক্ট বলেছিস। বলেই হা হা করে হেসে উঠল বাবান। তিয়াশা খেপে গিয়ে তখনই দুম করে এক কিল বসালো ওর পিঠে, আর সঙ্গে সঙ্গে একবার ক্যাঁক করে উঠেই বাবান উল্টে পড়ল ঘাটের সিঁড়িতে। এই শয়তান! উফ বাবা গো, লাগে তো নাকি রে? হে বাবা, মহাপুরুষ তো দেখি এক কিলি কুপকাত। হ্যাঁ রে, এই শরীর নিয়ে তুই কিনে ডিফেন্সে যাবার স্বপ্ন দেখছিস? বলেই এবার খিলখিল করে হাসতে থাকে তিয়াশা। আসলে বাবানের স্বভাব ভালোই বোঝে সে, তাই এইসব চর কিল তো কিছুই না। ছোট্ট থেকে দুজনের চুলোচুলি করে খণ্ডযুদ্ধ না হলে খাবারই হজম হয় না। তাই বাবানকে বুকের ওপর হাত রেখে কোঁকড়াতে দেখে আবার বলতে থাকে, চল চল, অনেক নাটক দেখিয়েছিস, এবার বুঝলি তো তিয়াশা চ্যাটার্জির সাথে পাঙ্গা নিলে কী হাল হয়। কিন্তু বাবান কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে যেন তার শরীর সার হারাচ্ছে। অবস্থা দেখে তিয়াশা একটু অবাক হয়ে পাশে বসে পড়ে আর ডাকতে থাকে, বাবান, এই বাবান, কি হলো বাবান? মুখের শব্দটা হঠাৎ থেমে যেতে যেতে তিয়াশা লক্ষ্য করলো বাবান কোনো সাড়া দিচ্ছে না। এবার জোরে জোরে ঝাঁকুনি দিয়ে সে ডাকে, এই বাবান, কি হলো তোর? চোখ খোল না বাবান। এই বাবান, কি হলো তোর? কিন্তু কোনো সাড়া নেই। এবার সত্যি হাত পা ঠান্ডা হয়ে আসে তিয়াশার। এক মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থমকে গেছে। কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারে না সে। তিয়াশার শরীরের মধ্যে এখন একটা ভয়াবহ কিছুর ছাপ স্পষ্ট। এই বাবান, মুখ চোখ চেপে ফুঁপিয়ে কাঁদতে থাকে সে। আশেপাশে তখন কেউ নেই। কলেজ ট্যাঙ্কের এইদিকে সাধারণত কেউ আসে না। এমন এক সময় কারোর কাছে যে সাহায্য পাওয়া যাবে তার আশা নেই। হঠাৎ তিয়াশা অনুভব করে তার ঘাড়ের কাছে যেন একটা ঠান্ডা হাওয়া খেলা করছে। পিছন ফিরে তাকাতে এসে দেখে, কই, কেউ তো কোথাও নেই। চারিদিক থমথমে এক নিস্তব্ধ পরিবেশ। শুধু কলেজ ট্যাঙ্কের বাঁধানো ঘাটের পাশেই একটা শিমুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেদিকেই তাকিয়েছিল। হঠাৎ ভয় পাবার মতো একটা আওয়াজ করেই বাবান তড়াক করে উঠে বসে ফেটে পড়ছে হাসিতে। তুই তুই এতটা ভীতু তিয়াশা, তুই এতটা ভীতু। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে কথা আটকে যাচ্ছে বাবানের। আর এদিকে ভয় কান্না মিলিয়ে নাকের জলে চোখের জলে যাচ্ছে তাই অবস্থা তিয়াশার। এই কাণ্ড দেখে যে কারোরই এই অবস্থাই হওয়া স্বাভাবিক। তাই ধরা গলা নিয়েই গালাগালি দিয়ে চলেছে, সাথে চড়থাপ্পড় কমপ্লিমেন্টারি। হারামজাদা, জানোয়ার, মরকট, শুয়োর, শয়তান একটা ছেলে। মজা পেয়েছিস খুব, তাই না শালা? এদিকে আমার অবস্থা। তোর অবস্থাটা না দেখ কেমন লাগে। হ্যাঁ, ভিতর ডিম কোথাকার। কেমন লাগে? জীবনটা মজা না তোর কাছে? এরকম করে বেশ আনন্দ পাস, তাই না? কিছুই তো বুঝিস না। কিছু যদি... আরে কি বুঝবো, আজব তো মজা করছিলাম তো নাকি? হ্যাঁ, এত সিরিয়াস নেবার কি আছে রে ভাই? তুই কি ভাবলি আমার কিছু হয়ে গেল নাকি? अरे बहुत टैलेंट है अपन के पास। बहुत को छू के एकदम टक करके वापस आ सकते हैं हम। ছাড়, তুই বুঝবি না। বলেই তিয়াশা দৌড়ে চলে যায় সেখান থেকে। ব্যাপারটা কিছুই না বুঝে হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে যাই আমি আর বাবান। যদিও এটা কারোর কাছেই নতুন না, কিন্তু শেষ কথাটার মানে হয়তো বাবান সেদিন বুঝতে পারেনি। আসলে ছোট্ট থেকেই ওরা এই জায়গাটাকে বেশ ভালোবাসে, তাই এরকম বহু ঘটনার সাক্ষী আমরা। কিন্তু এরকম ব্যবহার একটু অবাকই করেছিল সেদিন বাবানকে। সত্যি তো,
সেদিন তিয়াশার বলে যাওয়া কথাটা তো ঠিক। অনেক সময়তেই অনেক কিছু জিনিস আমরা দেখেও দেখি না, আর বুঝেও বুঝি না, কিংবা কিছু সময় ইচ্ছে করেই বুঝতে চাই না। এই খুনসুটিগুলোই ছিল আমাদের ছোটবেলার বন্ধুত্বের পুঁজি। একসাথে এক পাড়ায় বেড়ে ওঠা, এক স্কুল থেকে কলেজ, এখনো অবধি জীবনের সব ধাপের সঙ্গী আমরা তিনজন। আসলে প্রত্যেকের জীবনে এরকম কিছু মানুষ, কিছু জায়গা, কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের রোজনামচার জীবনের বাইরে টেনে এনে জীবনের এক অন্য অভিজ্ঞতা দিয়ে যায়। ওই সময় ওই ঘটনাগুলোই জীবনের মূল্য বুঝিয়ে দেয়। কিন্তু আজকালকার এই ইঁদুর দৌড়ে মজে সেই সহজ সরল জিনিসগুলোকে হারিয়ে আমরা মূল্য দিয়ে ফেলি বাহ্যিক বৈষয়িক বিষয়বস্তুগুলোকে। ইটবালি, ধুলো, ধোঁয়া মাখা ব্যস্ততাগুলোতেও তাই মন খোঁজে সেই হারিয়ে যাওয়া বিকেল। ঠিক যেমন কলেজ ট্যাঙ্কের পাশে রোজ বিকেলে আমাদের আড্ডা, যেটা শুরু হতো এরকমই খুনসুটি দিয়ে। এই জায়গাটা আসলে ওদের কলেজের পাশেই বাঁধানো একটা পুকুর, যার একটা পাশে কলেজ, অন্যদিকে সামান্য কয়েকটা ঝোপঝাড় আর কয়েকটা শাল শিমুল গাছ, তারই নিচে বাঁধানো একটা সুন্দর ঘাট। আগে এদিকে অনেক জঙ্গল ছিল, কিন্তু শহরের চাহিদায় বলি হতে হতে এখন অবশিষ্ট ব্যাস ওইটুকুই। ওই যে বললাম, ইন্টারনেট আর ইট বালির জঙ্গলের ব্যস্ততা, তার মাঝে এই একটুখানি প্রকৃতির নিরিবিলি। তাই মাঝে মধ্যে মন খারাপ হলে প্রায়ই এখানে এসে সময় কাটায় ওরা। দুজনেরই গ্র্যাজুয়েশন শেষ, এবার কলেজের গণ্ডি পেরিয়ে জীবনের দৌড়ে নামতে হবে বাকিদের মতো। কিন্তু তিয়াশার মন বরাবরই একটু লাগাম ছাড়া। গ্র্যাজুয়েট হলেও তার ইচ্ছে চেনা গণ্ডির বাইরে বেরিয়ে নিজেকে খুঁজে নেওয়া। খুব ভালো আঁকতে পারে তিয়াশা। এইখানে বসে কত কত সুন্দর ল্যান্ডস্কেপ কম্পোজিশন ফুটিয়ে তুলেছে নিজের ক্যানভাসে। কয়েকটা ছবিতে আমিও রয়েছি। ও আমাকে বলেছিল ওর ইচ্ছে একজন শিল্পী হবার, নিজে একটা আর্ট স্কুল করতে চায় সে। কিন্তু মায়ের কথা, ওসব আঁকা ফাঁকা এক্সট্রা ক্যারিকুলাম হিসেবেই ভালো, ও দিয়ে জীবন তৈরি করা যায় না। শখে করেছো করো, কিন্তু বাড়ির কাজগুলো একটু আধটু শিখে রাখো, পরে এগুলোই কাজে দেবে। ইঙ্গিতটা ঠিক কোন দিকে সেটা বোঝার বাকি থাকে না, কিন্তু মন তা মেনে নিতে চায় না। বাড়ি থেকে চাপ যে কোনো সময় আসতে পারে, তাই অন্য শহরে মাস্টার্স পড়া ছুতো নিয়ে ও বেরিয়ে পড়তে চায় নিজের স্বপ্নের খোঁজে। এই বিষয়ে ওর একমাত্র সাপোর্ট সিস্টেম হচ্ছে বাবান। ও বরাবরই ওর আঁকার সবচেয়ে বড় প্রশংসক, বা ওই আজকাল বলে না ফ্যান না কি যেন। ও বরাবরই চাইতো তিয়াশা যেন ওর এই প্রতিভাটাকে নিজের মধ্যে আটকে না রেখে সবার মধ্যে ছড়িয়ে দিক, শুধু ছোট্ট এই শহরটাতে বন্দি না থেকে সারা দেশ জুড়ে ওর নাম হোক। আচ্ছা, এই নিয়ে একটা ঘটনা বলি, বুঝলেন? সে বছর কলেজ ফেস্টে চলছে ট্যালেন্ট হান্ট। ওই নিয়ে ঠিক এই জায়গাতেই দুজনের তুমুল ঝগড়া চলছে। কেন? তুই নাম দিবি না কেন? আরে আমি তো বলছি তোর পুরনো ছবিগুলোর মধ্যেও কোনো একটা দিলে ফার্স্ট প্রাইজ তোর পাক্কা। না বাবান, তুই জানিস না আমার পরিস্থিতি। বাড়িতে এইসব কেউ পছন্দ করে না, আর কেউ চায় না আমি এইসব ব্যাপারে থাকি। আমি সবটা জানি তিয়া, কিন্তু এভাবে সবটা জেনেও তুই মেনে নিচ্ছিস কিভাবে? আমি জানি তোর বাড়ির লোকেদের চিন্তাভাবনা অনেকটাই ব্যাকডেটেড, তারা এইসব জিনিস বোঝেন না, কিন্তু আমরা তো বুঝি, বল? হ্যাঁ, দরকার পড়লে আমি বুঝিয়ে বলবো আঙ্কেল আন্টিকে। এটা আমাদের দায়িত্ব তিয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়ার। তুই এরকম করিস না। শোন, তুই আমার সাথে কালকে যাবি এবং নাম রেজিস্ট্রেশন করবি, ব্যাস। না বাবান, তা হয় না। তুই বুঝতে পারছিস না। অ্যান্ড হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? আমার বাড়ির লোকেদের নিয়ে তুই এরকম কমেন্ট পাস করছিস কিভাবে? আমি সেভাবে বলতে চাইনি তিয়া, আমি শুধু বলছি তুই পার্টিসিপেট। নো মিন্স নো। তুই এই বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করবি না বাবান। আমি কোনোভাবেই হাইলাইট হতে চাই না, ব্যাস। ওয়াও, আর তোর স্বপ্ন, সেটার কি হবে শুনে? কিসের স্বপ্ন? কেউ চায় না সেটা। আর কী হবে বলতো? এত কিছু করে যখন আমার পাশে নিজের বলতে কেউ থাকবেই না যে আমার কাজকে ভালোবাসবে, আমি স্বার্থপর হতে পারবো না বাবান।
আমার কাছের মানুষগুলোর পরিবর্তে আমি নিজের স্বপ্নকে ছাড়তে পারি, কিন্তু এর উল্টোটা অসম্ভব। এতটা ভয় নিয়ে তুই বাঁচতে পারবি তিয়া? হ্যাঁ, আমি তো আছি নাকি? বরাবর তোর পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো। আমার উপর ভরসা নেই? আরে কিছুক্ষণ বাবানের মুখের দিকে অবাক তাকিয়ে থাকে তিয়াশা। কিছুক্ষণ চুপ থাকার পর সে উত্তর দেয়, ভরসা ভরসা তো করতেই চাই বাবান, কিন্তু তুই কি চাস? তুইও তো ছেড়েই চলে যাবি। মানে? ডিফেন্স। তুই ডিফেন্স জয়েন করলে কিভাবে থাকবি আমার পাশে? ওর এইরকম উত্তরে বেশ কিছুটা চমকে ওঠে বাবান। অবাক হয়ে দেখতে থাকে তিয়াশার মুখখানা। আশেপাশের গাছগুলোতে তখন হালকা হাওয়ার সরসর আওয়াজ, আর সেই হাওয়াতে ওর খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। চোখের কোণায় একটা কিছু চকচক করছে লক্ষ্য করে বাবান। শান্ত স্বরে সে বলে, যদি কিছুকে সত্যি সত্যি ভালোবেসে থাকিস, তাহলে সেটাকে আড়ালে না রেখে সবার সামনে স্বীকার করতে শেখ দিয়া। ভয় না পেয়ে সাহস দেখাতে শেখ। ভালোবাসার যত্নে বেড়ে ওঠে রে, অবহেলায় নয়। ঠিক এই গাছটার মতো, জানিস, সময় থাকতে যদি না বুঝিস, তখন দেখবি ওই শুকনো পাতার মতো মুহূর্তগুলো একে একে ঝরে পড়বে একদিন। চোখের জলের গুড়ি সিক্ত হবে ঠিকই, কিন্তু আবেগহীনতায় শুকনো কাঠগুলোতে আর কখনো প্রাণ ফিরবে না। বলেই সেখান থেকে উঠে চলে যায় বাবা। তিয়াশা সেদিন কিছু একটা হয়তো বলতে চাইছিল, কিন্তু বলে উঠতে পারেনি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল বাবানের হেঁটে চলা রাস্তাটার দিকে। কিছুদিন পর তিয়াশাকে ডেকে তার বেশ প্রশংসা করেন ফেস্টের ট্যালেন্ট হান্ট অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডক্টর আদিত্য সিংহ রায়, যিনি নিজেই একজন স্বনামধন্য চিত্রশিল্পী ও কলেজের বাংলা বিভাগের এইচওডি। দেখো তিয়াশা, তোমার মতো একজন প্রতিভাবান শিল্পীর এরকম অগোচরে থাকা মোটেই ভালো দেখায় না। আমি চাই তুমি তোমার কাজ সবার সামনে নিয়ে এসো। ট্যালেন্ট হান্টের উদ্দেশ্যই হচ্ছে তোমাদের মতো ইয়াং ট্যালেন্টদের খুঁজে নিয়ে তাদের একটা স্টেজ দেওয়া, আর তুমি সেখানে অংশগ্রহণ করছো না। এরকম আকস্মিক ঘটনায় বেশ অবাক হয়ে যায় তিয়াশা। ওর আঁকার ব্যাপারে তো কলেজে সেরকম কেউ জানে না, তাহলে স্যার হঠাৎ জানলো কিভাবে? সেই নিয়েই ভাবছিল সে। আবার স্যারের কথাতেই হুঁশ ফেরে তার। কি হলো? মাথা নিচু করে কি ভাবছো? না মানে স্যার, আমি তো এটা নিয়ে সেরকমভাবে কিছু ভাবিনি। আর এত বড় অনুষ্ঠানে আমি কী বা করতে পারি বলুন? হ্যাঁ, আরে বাবা, অংশ না নিয়েই তুমি এতটা ভেবে ফেলেছ? শোনো, আমি তোমাকে বলছি, তুমি তোমার কাজ নিয়ে আসবে। কলেজের গ্যালারিতে তোমার ছবিগুলোর ডিসপ্লে হবে। অন্যান্য কলেজের অনেক অধ্যাপক ও শিল্পীরা বিচারক হিসেবে আসবেন। আর শোনো, তোমার প্রতিভা শুধু তোমার না, আমাদের কলেজের জন্য গর্বের ব্যাপার। এবার বলো, আর কিছু সন্দেহ আছে তোমার মনে? না স্যার। ভেরি গুড, তাহলে প্রস্তুতি নাও এবার। স্যার, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বলো। আমি যে ছবি আঁকি, সেটা আপনি কিভাবে জানতে পারলেন স্যার? খাঁটি রত্নের খোঁজ জহুরির কাছে ঠিক পৌঁছে যায়, বুঝেছ? কলেজ ট্যাঙ্কের ঘাটে তোমার কাজগুলো আমি দেখেছি। শীতের বিকেলটাকে সহজে ঠিক বোঝা যায় না। দুপুরের মিঠে রোদ পোহাতে পোহাতেই কেমন যেন একটা কনকনে ভাব নিয়ে সন্ধ্যা নেমে আসে ঝুপ করে। মানুষের মন তখন আশ্রয় খুঁজে একটা লেপের উষ্ণতায়। কেউ তখন খোঁজ রাখে না কুয়াশার চাদরে মিলিয়ে যাওয়া মহিরুহগুলোর। তারা শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে প্রহরী হয়ে,
আটকে রাখে যত সব উত্তরের শীতল হাওয়া। মানুষগুলো বড্ড অবুঝ যে, ওরা ভালোবাসার উষ্ণতা বোঝে না, তাই শুকিয়ে যাওয়া কাঠের মতো আবেগগুলো বারে বারে জ্বালানি হয়ে জ্বলে ওঠে অন্য কোনো শীতল শরীরে প্রাণের উষ্ণতা ফেরাতে। যাই হোক, সেদিনের ঘটনার পর থেকে তিয়াশা আর আগের মতো রইল না। সেদিন বাবানের বলে যাওয়া কথাগুলো বেশ দাগ কেটে গেছে ওর মনে। সত্যি তো নিজেকে আটকে রেখে ভয় পেয়ে এভাবে স্বপ্নগুলোকে মেরে ফেলা অন্যায়। তাই সাহস করে যখন একবার পা বাড়িয়েছে, আর পিছন ফিরে তাকাবে না সে। এরকম একটা ঘটনা বাবানকে তো জানাতে হবে। তাই সেই দিন বিকেলে কলেজ ট্যাঙ্কে বসে অপেক্ষা করতে থাকে তিয়াশা। বেশ কিছুটা সময় পরে বাবান এসে হাজির হয়। আরে বাস, মিস ভিতুর ডিম যে আজ বিফোর টাইম, কি ব্যাপার? বলতে না বলতেই তিয়াশা দৌড়ে এসে জড়িয়ে ধরে বাবানকে। বাবান! মুহূর্তের জন্যে আবার যেন পৃথিবী থমকে গেছে। ঘড়ির সেকেন্ডের কাঁটার টিকটিক শব্দটা যেন আবছা হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই মুহূর্তটা আমার জন্য বেশ বিশেষ ছিল, কারণ এই ভিতর ডিম মেয়েটাকে প্রথমবারের জন্য আমি সাহসের সাথে ওর আবেগগুলোকে প্রকাশ করতে দেখেছিলাম। আরে আরে ছাড়, কি করছিস? কি কি হলো তোর? কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিয়ে তিয়াশা বলে, আমি পেরেছি বাবান, আমি পেরেছি। আমি আমি তোর কথা রাখতে পেরেছি। আমার কথা? কোন কথা? আমাকে আমাকে সাহস দেখাতে বলেছিলিস না, দেখিয়েছি। আমি দেখিয়েছি। আমি আমি ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করছি। তারপর সমস্ত ঘটনা খুলে বলে বাবানকে। বাবান পুরোটা মন দিয়ে শোনে, কিন্তু কিছু বলে না। কি রে, কিছু বলবি না তুই? তোর জন্য এত কিছু করলাম। এক মিনিট, আমার জন্য মানে? তোর তোর জন্যই তো আমি সাহস দেখাতে পারলাম। প্রথম থেকে তুই তো ছিলি আমার পাশে। আমি তোর জন্যই পাটা বাড়িয়েছি। কিছুক্ষণ আবার চুপ করে যায় বাবান। কিছুটা সরে গিয়ে ঘাটের একটা সিঁড়িতে গিয়ে বসে পড়ে। তিয়াশা কিছুই বুঝতে পারে না, তাই সেও বাবানের পাশে গিয়ে বসে। কি রে, মন খারাপ নাকি তোর? তুই খুশি হোসনি আমার জন্যে? তোর কি মনে হয়, তোর এই সাফল্যে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে? কিন্তু তুই এটা যে আমার জন্য করবি, সেটা আমি মানতে পারছি না। আমি বরাবর চেয়েছি তুই যা করবি নিজের জন্য কর, নিজেকে খুশি রাখতে কর। কারোর জন্য তুই নিজের খুশিটাকে আটকে রাখবি কেন? এমনটা কেন থিয়া? আমি আমি যে আমার কাছের মানুষগুলোকে হারাতে চাই না বাবান। আমি সবাইকে সাথে নিয়ে থাকতে চাই, সাথে নিয়ে এগোতে চাই। তা হয় না তিয়াশা। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। নিজের ভালোর জন্য কারোর উপর ডিপেন্ড করে থাকতে নেই। এখানে এখানে ডিপেন্ড করার কথা আসছে কোথা থেকে? আমি শুধু চাই তুই বরাবর আমার পাশে থাক, ব্যাস। তিয়া, আর আমি চাই তুই নিজের পরিচয় নিজে তৈরি কর। দেখ, ছোট থেকেই আমরা একে অপরকে চিনি। তুই জানিস আমার আমার বাবা নেই, মা নেই, মামা মামির কাছে থাকি। প্রথম থেকেই আমাকে তারা বোঝা মনে করে। পুরো জীবন অন্যের উপরে ডিপেন্ড করে বাঁচার যন্ত্রণা আমার যে ভালো কেউ বুঝবে না রে, কেউ বুঝবে না। তাই আমিও স্বপ্ন দেখেছি, জানিস, নিজের জন্য স্বপ্ন দেখেছি একটা ইউনিফর্মের। আমার জীবনে কোনো সুরক্ষা ছিল না রে, কিন্তু আমার প্রতিজ্ঞা, দেশের সুরক্ষা আমি নিজের কাঁধে তুলে নেব। দেখিয়ে দেবো এই সমাজকে যে দায়িত্ব নেওয়া শুধু একটা লোক দেখানো টাকার খেলা নয়, এটা একটা প্রতিজ্ঞা, এটা একটা অঙ্গীকার। তুই অবশ্যই পার্টিসিপেট করবি, কিন্তু নিজের জন্য করবি, নিজের ভালোবাসার জন্য করবি। চুপচাপ বাবানের কথাগুলো শুনে তিয়াশা। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দুজনেই কোনো কথা না বলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে পুকুরের জলের তরঙ্গগুলোর দিকে। ওদের দুজনের মনের ভাব বুঝতে কিন্তু আমার অসুবিধা হয়নি, কিন্তু ওরা একে অপরে দেখেও যেন ওই ভাবটা দেখতে চাইছে না।
নিস্তব্ধ এরকম একটা অচলাবস্থা আমাদের কারোরই ভালো লাগছে না। হঠাৎ একটা পাতা এসে পড়ল জলের উপরে। স্থির জলের সাথেই এলোমেলো হয়ে গেল ওদের দুজনের চিন্তাগুলো। তিয়াশা এবার উঠে দাঁড়ালো। বাবান তখনও বসে। তিয়াশা বলল, বেশ, ভালোবাসার জন্যই করব। বাবান এবার উঠে গিয়ে তিয়াশার সামনে দাঁড়ায়। সোজাসুজি চোখে চোখ রেখে পড়ে নেবার চেষ্টা করে একবার, তারপর একটু নিজেকে শক্ত করে বলে, তোকে একটা কথা জানাবো বলে এসেছিলাম আজকে, তবে মনের মধ্যে একটা দ্বন্দ্বও চলছিল। আমি বরাবর চেয়েছি তুই বড় হ, কারোর সাহায্য নিয়ে নয়, নিজের ওপর, নিজের ট্যালেন্টের ওপর ভরসা রেখে তুই বড় হ। আমি জানি তুই ঠিক পারবি। কিভাবে তোকে বলবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু আজকে তোর এই কথা শুনে আমার মনের দ্বন্দ্বটা কেটে গেছে। তাই তোকে বলছি। জানি যে তুই রাগ করবি, তাও আমি বলছি। উফ, হেয়ালি করিস না বাবান, কি বলবি স্পষ্ট করে বল তো। আমি সিডিএসের পরীক্ষায় কোয়ালিফাই করে গেছি। সব ঠিকঠাক থাকলে এসএসবি আর মেডিকেলে ডাক আসতে পারে যে কোনো সময়। এই কথাটার জন্য মনে হয় মোটেই প্রস্তুত ছিল না তিয়াশা, তাই নিমেষেই ওর মনের পুরো ভাবটাই বিষিয়ে গেল একেবারে। মুহূর্তের মধ্যেই সব আনন্দ যেন উধাও হয়ে গেল। এত কিছুর পরেও কি ছেলেটা বুঝতে পারল না তিয়াশা ঠিক কি চাইছিল? ও কি এতই অবুঝ, নাকি বুঝেও না বোঝার? না, এই নিয়ে ভেবে কি লাভ? ও ভালোই বুঝতে পেরেছে কি ঘটছে। তাই তিয়াশা শোনার পর উত্তর দিল, আগামী কিছু সময় আমি প্রোগ্রামের কাজে ব্যস্ত থাকব, তাই বিকেলে হয়তো আসতে পারবো না। তোর সাথে দেখাও হয়তো হবে না, তবে আমি জানি তুই থাকবি। তুই যেমন চাস আমি আমার স্বপ্ন পূরণ করি, তাই হবে। আমার এটাও ইচ্ছে যে তুই আমার পাশে থাক। আমার বিশ্বাস তুই থাকবি। এই এই জায়গাটাকে কখনো ভুলে যাস না রে। আসি। সেদিন চুপচাপ বিদায় নিয়েছিল দুজনেই। কে জানতো এরপরে আদৌ এ জীবনে ওদের দেখা হবে কিনা, আদৌ ওরা এইখানে আবার ফিরবে কিনা। ওদের মধ্যে যে কি হয়েছিল সেদিন তা আমি ঠিক বুঝতে পারিনি, পেরেছিলাম কিছু মাস পরে। ততদিনে যদিও বাবান আর তিয়াশার জীবনের মোড় ঘুরে গেছে একে অপরের বিপরীতে। তিয়াশা ট্যালেন্ট হান্টে যথারীতি ফার্স্ট প্রাইজ আনে। শুধু তাই নয়, তার আঁকার হাত দেখে সমস্ত বিচারকই প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে যান। ডক্টর আদিত্যর সহযোগিতায় বেনারসে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসে বিশেষ প্রশিক্ষণের সুযোগও পেয়ে যায় সে। কলেজের নাম উজ্জ্বল করার সুবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেদিন তিয়াশার বাড়ির লোকজন প্রায় সবাই উপস্থিত। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তিয়াশার মাও সেদিন নিজের ভুল স্বীকার করে, ওকে বুকে জড়িয়ে ধরে। দেখতে দেখতেই কেমন যেন বদলে গেছে সবার ব্যবহার। এই পরিবর্তনটা ভালোই লক্ষ্য করে তিয়াশা, কিন্তু সব কিছু থেকেও কি একটা যেন নেই, কিছু একটা মিসিং আছে। কি ভাবছেন? মিসিং পিসটা বাবান, তাই তো? ওর সাথে কি হলো জানতে চাইছেন? বলছি। ও সেদিন আমার সাথে ছিল সেই কলেজ ট্যাঙ্কের ঘাটে। বিকেল থেকে সন্ধে অবধি বসে বসে পুকুরের এই পার থেকে ওই পারের অনুষ্ঠান শুনছিলাম আমরা। অনেক মাস দেখা হয়নি আমাদের, তাই রাতে দেরাদুনের ট্রেন ধরার আগে শেষবারের মতো জায়গাটাকে দেখতে এসেছিল বাবান। আজ হয়তো তিয়াশা আসবে না। বাবান জানে ও নিজের স্বপ্নের উড়ান দিয়ে ফেলেছে, আর কোনো পিছুটান রাখা নেই ওর। কলেজের বিল্ডিংয়ের পিছনে সূর্য অস্তাচলে গেছেন অনেকক্ষণ। ফেব্রুয়ারি মাসের শীতের বিকেল পেরিয়ে শেষ মুহূর্তের আলোগুলো এবার লুকিয়ে পড়ার তোড়জোড় শুরু করেছে। ঠান্ডা ভাবটা এবার বেশ লক্ষ্য করছে বাবান, তাই ধীরে ধীরে সিঁড়ি থেকে উঠে এসে দাঁড়ায় সেই গাছটার কাছে। গাছে হাত রাখতেই হঠাৎ বাবান লক্ষ্য করে গাছের গায়ে একটা অংশ বেশ মসৃণ লাগছে। কেমন যেন কেউ একটা ঘষে দিয়েছে জায়গাটা, কিন্তু ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। হাতের ছোঁয়া অনুসরণ করে ঘুরে গিয়ে গাছের পিছন দিকটা এসে দাঁড়ায় বাবান। আবছায়া অন্ধকারে হাতের ছোঁয়ায় বোঝা যাচ্ছে
গাছের গায়ে জায়গাটা পরিষ্কার করে কিছু একটা খোদাই করা আছে। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় বাবান। পকেট থেকে ফোনটা বের করে সময়টা দেখতে যায়। হঠাৎ সেই আলোয় খেয়াল করে গাছের গায়ে ঘষে ঘষে খোদাই করে বানানো একটা ছবি, একটা ছেলে আর একটা মেয়ে, আর সঙ্গে একটা গাছ। ফ্ল্যাশটা জ্বালিয়ে আরো ভালো করে দেখে ছবিটা। চোখে পড়ে পাশে ছোট্ট করে লেখা 3টি শব্দ, ভালো থাকিস ভালোবাসা। শান্ত পরিবেশের মধ্যে দূর থেকে ভেসে আসছে হইচইয়ের আওয়াজ। তার মধ্যেই হালকা শোনা গেল, কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মনভার। আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পার। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মনভার। আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পার। না না না